নিজস্ব অর্থ ও পরিকল্পনায় তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করতে চায় সরকার। পানি সম্পদ মন্ত্রী জানান, প্রয়োজনে দাতা সংস্থা ও বিভিন্ন দেশের পাশাপাশি বেইজিং থেকেও নেওয়া হতে পারে সহায়তা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও সমীক্ষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা সহ নানা ইস্যুতে বেইজিং সফরের আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের ওপর আস্থা রাখতে চায় বর্তমান সরকার। চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বন্ধু দেশ, যার সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। তবে পানি সম্পদ মন্ত্রী বলেন, পাওয়ার চায়নার প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটা তো এখন প্রাথমিক যে পর্যায়ে আছে, এই পর্যায়ে আমরা এখন পর্যন্ত কারোর সঙ্গে আমাদের ওইভাবে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা কোত্থেকে পাচ্ছি, কোত্থেকে নিব, সে অ্যাগ্রিমেন্ট এখনো হয়নি। ফার্স্ট প্রায়োরিটি হলো বাংলাদেশের বিশেষজ্ঞদের রিপোর্ট, দেন সেটা অন্য দেশের সঙ্গে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তিস্তা চুক্তিতে ভারতের অনীহার কারণে 2016 সালে নদীটির রক্ষা ও ব্যবস্থাপনায় চীনমুখী হয় বাংলাদেশ। 2019 সাল পর্যন্ত চলে সমীক্ষা। প্রায় 13,000 কোটি টাকার এই প্রকল্পে আগ্রহ দেখায় বেইজিং। তবে দিল্লির নতুন প্রস্তাবের পর পিছু হটে আওয়ামী লীগ সরকার। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার চীনের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে। সমীক্ষার জন্য হয় সমঝোতা স্মারক। তিস্তা পারে লাখো মানুষের দুর্দশা কমাতে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় বিএনপি। প্রজেক্ট আমরা আমাদের জিওপি ফান্ড দিয়ে করার চেষ্টা করি। এরপর এক্সট্রা টাকা যেটা লাগবে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, এডিবির প্রজেক্ট আছে, জাইকার লোন আছে, আমরা যেখান থেকেই নিই, চায়নাও দিতে পারে। সব কিছু মিলেই যারটা সবচেয়ে বেশি ফিজিবল হবে সেই দিকেই তো আমরা যাব। তিস্তা চুক্তি নিয়ে ভারতের অপেক্ষায় না থেকে বিকল্প ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। চুক্তি নাই, তাহলে যে অবস্থা আছে, বর্ষার সময় অতি প্লাবনে বন্যা হয়ে যাবে, মানুষ বিপদে থাকবে, আর খরা মৌসুমে মানুষ সেখানে পানি থাকবে না, কষ্টে থাকবে। এই জন্য তো ওখানে কীভাবে পানিটাকে জমিয়ে রেখে সেচের জন্য, কৃষির জন্য ব্যবহার করব, খাল বিল নদী নালায় ড্রেনেজ আকারে চলে যাবে, সেই জন্য তো আমাদের ওই প্ল্যান। এখানের সঙ্গে চুক্তির কোনো সম্পর্ক নেই। তিস্তা মহাপরিকল্পনার গ্রহণযোগ্যতা নিশ্চিতে সব ধরনের যাচাই বাছাই ও সমীক্ষা শেষে তা জনসম্মুখে প্রকাশ করার কথা জানান পানি সম্পদ মন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2028 সালে নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা ভিত্তিক পাঠদান ও বাস্তব জীবন কাজে লাগবে এমন পড়ালেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন শিক্ষাক্রমে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রস্তুতি চলছে নতুন শিক্ষাক্রমের। এ লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞ সহ 300 জনের 4 দিনের কর্মশালা হয়েছে। এতে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও। কর্মশালার সুপারিশ অনুযায়ী আগামী বছরেই বইয়ে পরিবর্তন আসবে। ইতিহাস বইয়ে যার যা অবদান তাই তুলে ধরা হবে। সেই সঙ্গে বিজ্ঞান বইয়ের ভাষাগত দুর্বলতা দূর করে সংশোধন করা হবে। পুরো মে মাস রয়েছে, জুন মাসের মাঝামাঝি আমরা রেডি হব। আপনি কিছু বই ছেড়ে দেন, আমরা টেন্ডার দিয়ে দিই। কিছু বই রাখাই, আমরা গ্রুপে গ্রুপে যাই। আমাদের বই দিতে হবে ডিসেম্বর 31-এর ভিতরে। নতুন শিক্ষাক্রমে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি বিষয়ের সংমিশ্রণ হবে। মাধ্যমিক পর্যায়ে একটি করে কারিগরির বিষয় বাধ্যতামূলক হতে পারে। সেই সঙ্গে মূল্যায়নেও আসবে পরিবর্তন। এতে শ্রেণীভিত্তিক মূল্যায়ন ও পরীক্ষা দুটোই থাকবে। আপনারা যেভাবেই হোক আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনার জন্য কারিকুলামে যে চেঞ্জ আনা দরকার, সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা যদি গায়ে সারা এই পরিমার্জন করে আর কিছু কিছু ভুলকে কারেক্ট করি, তাহলে তো হলো না। 2028 সালে নতুন শিক্ষাক্রমে সব শ্রেণীর বই ছাপানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সব শিশুর অভিভাবকের কাছে টিকার বার্তা পৌঁছে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে ইপিআই, ইউনিসেফ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, 1,20,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য তাদের।
কার্যক্রম সফল করতে মাঠ পর্যায়ে ক্যাম্পেইনের পাশাপাশি বাসাবাড়িতে প্রচারণা জোরদার করা হবে। প্রশাসকের আশা, সমন্বিত এই উদ্যোগের ফলে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না। আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাচ্চাকে আমরা টিকা দিব, এটাই হোক আজকের এই অনুষ্ঠানের প্রথম একটা অঙ্গীকার। ইতিমধ্যেই যে 2-3টা ছিল কি বলে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবগুলো আমরা কিন্তু অলরেডি আমরা মেনে নিয়েছি, সেটা আমরা অল্প সময়ের মধ্যেই সেটাকে বাস্তবায়ন করব। শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা কারখানাগুলোর লোকসান কমানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বেসরকারীকরণ কিংবা যৌথ উদ্যোগে চালুর কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনের প্রথম আন্তর্জাতিক ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026। এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ইন্ডাস্ট্রি পার্টনারশিপে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও সিও মোহাম্মদ হাসান আরিফ বলেন, রপ্তানি বহুমুখীকরণে প্যাকেজিং শিল্প গুরুত্বপূর্ণ খাত। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারলে নতুন বাজারে প্রবেশ সহজ হবে। এ খাতকে রপ্তানিমুখী করতে সরকারের সহযোগিতা চান তিনি। আমরা চাইব আগামী অর্থ বছর অর্থাৎ 26-27 অর্থ বছরে অন্তত 1টি বা 2টি আন্তর্জাতিক প্যাকেজিং মেলাতে যেন আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারি। সেজন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো এই অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কারখানাগুলোর লোকসান এড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর তাগিদ মন্ত্রীর। সব লোকসানই, লাভ হয় না কোনোটাতে। একইভাবে জুট এবং টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আরও 50টা ফ্যাক্টরি আছে, তার কয়েকটা প্রাইভেট সেক্টরে চলছে, আর বাদবাকিগুলি সেগুলি প্রক্রিয়াধীন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর 2-1-এর মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব। আয়োজকরা বলছেন, এক্সপোতে প্যাকেজিং প্রযুক্তি, কাঁচামাল, যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে, যা এদেশের প্যাকেজিং খাতকে আরও প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সহায়ক ভূমিকা রাখবে। স্বীকৃতি যেন কার্যকর নীতিগত। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বিইআরসি। টানা 3 দফায় লিটারে 132 টাকা বাড়ানোর পর কমানো হয়েছে 22 টাকা 35 পয়সা। বৃহস্পতিবার নতুন এই দাম নির্ধারণ করা হয়। কার্যকর হবে আজ রাত 12টা থেকে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম $1.48 থেকে কমিয়ে $1.33 করা হয়েছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটারে দাম পড়বে 205 টাকা 45 পয়সা, যা গত এপ্রিলে ছিল 227 টাকা 8 পয়সা। গত জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 94 টাকা 93 পয়সা ছিল। ফেব্রুয়ারিতে তা দাঁড়ায় 95 টাকা 12 পয়সায়। ইরান যুদ্ধের কারণে মার্চ মাসে দাম বেড়ে 112 টাকা 41 পয়সা হয়।